গুড মর্নিং স্টুডেন্ট। আমি তোমাদের সুপ্রিয় স্যার। আমি তোমাদের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান এই বইটির জীবন বিজ্ঞানের পোর্শন, যেটা পঞ্চম অধ্যায় থেকে শুরু হচ্ছে, মানুষের খাদ্য, এই বিষয়টি আজকে পড়াবো। প্রথম থেকে চতুর্থ অধ্যায় ওটা ফিজিক্যাল সায়েন্সের স্যার পড়াবেন, আর লাইফ সায়েন্সের দিকটা আমি পড়াবো। তো আজকে আমি যেটা ক্লাসের মধ্যে তোমাদের বলতে চাইছি যে ক্লাসটি একটু লম্বা হবে, একটু বেশি হবে, তোমাদের পক্ষে একটু চাপ হয়ে যাবে, এক সপ্তাহ সময়ও পেয়ে যাবে তোমরা। তো কিছু হোমওয়ার্ক দেবো, মোটামুটি 50টার কাছাকাছি তোমাদের কোশ্চেন অ্যান্সার করতে হবে। কারণ কি, লকডাউনের জন্য তোমাদের অনলাইনে ক্লাসের আমাদের যে একটু দেরিতে শুরু করা হয়েছে, তাই জন্য আমি একটু তাড়াতাড়ি করে কভার করার জন্য একটু বেশি সময় ধরে পড়াবো তোমাদের। তোমরাও একটু আমার সঙ্গে সহযোগিতা করো। দেখবে, মন দিয়ে ভালোভাবে ভিডিওটি দেখলে তোমরা পুরো বিষয়টি বুঝতে পারবে। তো চলো, আমি সময় নষ্ট করব না। তো তোমাদের আজকে পঞ্চম অধ্যায় মানুষের খাদ্য এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করি। দেখো, এখানে তোমাদের এ থেকে এল আমি কতগুলো পার্টে ভাগ করে নিয়েছি। টোটাল তোমাদের বইটিতে যে যে বিষয়গুলো রয়েছে আমি তাদের একটা সূচিপত্র মতো তৈরি করে নিয়েছি, যেখানে তোমাদের পুরো বইটাই কভার করছি। এখানে দেখো, এতে আমি তোমাদের খাদ্য উপাদান এই বিষয়টি নিয়ে একটু বলবো। তারপর বি, কার্বোহাইড্রেট বা শর্করা, এখানে বলবো তোমাদের সব কিছু পরের স্লাইডগুলোতে আমি দেখিয়ে দেবো। সি আছে প্রোটিন, ডিতে আছে লিপিড, ই ভিটামিন, এফ খনিজ মৌল, জি জল, এইচ খাদ্যতন্তু, আই অপুষ্টি ও স্থূলত্ব, জে প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য, সংশ্লেষিত খাদ্য, কে জীবনে জলের ভূমিকা, এল খাদ্য তৈরিতে জল ও আলোর ভূমিকা। তো তোমরা এই বিষয়গুলো আজকে আমার কাছ থেকে জানতে পারবে। তো চলো, আজকের প্রথম টপিক এ, খাদ্য উপাদান, এটা আমরা একটু আলোচনা করি। দেখো, খাদ্য উপাদান এ আমি কতগুলো ছবি দিয়েছি, তোমাদের ছবিগুলো দেখো। আর এখানে কতগুলো প্রশ্ন দিয়েছি, যেখানে আমি বলেছি যে এ 1 নম্বর এরকম প্রশ্ন আসতে পারে: খাদ্য কাকে বলে, খাদ্য কত প্রকার, কি কি, দেহ পরিবেশক খাদ্য কাকে বলে, উদাহরণ দাও, দেহ সংরক্ষক খাদ্য কাকে বলে, উদাহরণ দাও, খাদ্যের গুরুত্বপূর্ণ উপাদানগুলির নাম লেখো। তো প্রথমে তোমাদের বলি, তোমাদের এই বিষয়টা শুরু করার আগে, মানুষের খাদ্য এই চ্যাপ্টারে খাদ্য কাকে বলে এটা জানতে গেলে আমাদের প্রথম জানতে হবে যে আমরা খাবার খাই কেন। আমরা কি শুধু এমনি খাবার খাই? অনেকে তো না খেয়েও থাকে, তো তারপর তার আবার খিদে পেয়ে যায়। তো আমরা খাবারটা খাই খাই কেন? একটা নির্দিষ্ট সময় পর আমাদের খিদে পায় কেন? কারণ হচ্ছে যে শক্তির প্রধান উৎসই হলো খাবার। আমাদের শক্তি কেন লাগে? যদি অনলাইন ক্লাস না হতো, তাহলে তোমাদের মধ্যে কেউ হয়তো উত্তর দেবে যে আমাদের কাজ করার জন্য শক্তি লাগে। অবশ্যই ঠিক, আমাদের কাজ করার জন্য শক্তি লাগে। আর শক্তির প্রধান উৎস হলো খাবার, এটা আমি তোমাদের বললাম। তোমরা দেখবে, তোমরা যখন পড়াশোনা করো বা আমার এই ক্লাসটা মন দিয়ে শুনছো, যে কোনো কাজ করো, লেখাপড়া করো বা খেলা করো, হাঁটা চলা করো, যে কোনো কাজ করতে গেলে তোমাদের কিন্তু শক্তির দরকার হয়। শক্তির উৎস হলো খাদ্য। তোমরা বুঝতে পারলে যে তাহলে আমাদের শক্তির উৎস হলো খাদ্য। তাই আমাদের যে কোনো কিছু শারীরবৃত্তীয় কাজ করতে গেলে আমাদের শক্তি লাগে, আর তার জন্য আমাদের খেতে হয়, তাই আমরা খাই। তাহলে খাদ্য কি শুধুই শক্তি দেয়, এছাড়া আর কিছু দেয় না? না, অনেকটা তা নয়। মানে শুধুমাত্র যে শক্তি দিল খাবারটা, তার আর কাজ শেষ হয়ে গেল, সেটা নয়। খাবারের মধ্যে অনেক কিছু থাকে। দেখবে, একটা ছোট শিশু বাচ্চা থেকে সে ধীরে ধীরে বড় হচ্ছে। তাহলে সে খাবার খাচ্ছে, মায়ের দুধ খাচ্ছে, তারপর আস্তে আস্তে খেতে শিখছে, সে কাজও করছে, হাঁটাচলা করছে, পড়াশুনো করছে, খেলা করছে। তাহলে তো শক্তি ফুরিয়ে গেল। তা খাদ্য কি শুধু তাহলে শক্তি দেয় না? তাহলে এই বাচ্চাটা যখন ধীরে ধীরে বড় হচ্ছে, তাহলে তার বড় হওয়ার পিছনেও কিন্তু খাদ্যর একটা অবদান রয়ে গেছে। তাহলে মানুষের যে বৃদ্ধি হয়, গাছের যে বৃদ্ধি হয়, এই সমস্ত বৃদ্ধি ও শক্তির জন্য খাদ্য খাওয়া আমাদের প্রয়োজন। উদ্ভিদও খাদ্য গ্রহণ করে মূল দ্বারা, আর মানুষ মুখের মাধ্যমে খায়। এছাড়া আর কি কোনো কাজ আছে খাদ্যের? হ্যাঁ, এখনও অনেক কাজ বলবো তোমাদের ধীরে ধীরে। আমাদের দেহের মধ্যে রোগ হয়, সেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য আমাদের খাদ্য দরকার হয়।
এবার আমরা খাদ্যের সংজ্ঞা জানব। মানে খাদ্য কাকে বলে এক কথায় যদি বলি, আমরা বলতে পারি যে আহার্য গ্রহণ করে আমরা পুষ্টি সম্পন্ন করি, অর্থাৎ দৈহিক বৃদ্ধি ঘটাই, দৈহিক শক্তি লাভ করি এবং রোগ প্রতিরোধ করার ক্ষমতা পাই, তাকে আমরা খাদ্য বলি। দেখো, আমি তোমাদের এই সবগুলোই আমি বলেছিলাম যে খাদ্য কী, আমরা খাবার খাই কেন, আর সেখান থেকে আমি একটা সংজ্ঞা তৈরি করলাম। যাই হোক, আমি তোমাদের এই সংজ্ঞাটা একটু ভালো করে দেখাতে চাই। দেখো, একটা ব্ল্যাকবোর্ডের ছবি তোমাদের দিয়েছি, এটা আমি নিজের হাতে লিখেছি। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এখানে তোমরা ডেফিনেশান পেয়ে যাবে, কারণ যে প্রশ্নগুলো আমি দিয়েছি তার উত্তরগুলো এখান থেকে পেয়ে যাচ্ছ। তোমরা এগুলো স্ক্রিনশট করে নিয়ে তোমরা খাতায় লিখে নেবে। আমি এখানে কি বলেছি যে খাদ্য কী, তার একটা ডেফিনেশান ভালোভাবে দিয়েছি। দেখো, যেসব কঠিন, তরল কিংবা অর্ধতরল আহার্য বস্তু গ্রহণ করলে জীবদেহের পুষ্টি, বৃদ্ধি, শক্তি উৎপাদন ও ক্ষয়পূরণ হয় এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, তাদের খাদ্য বলে। আহার্য মানে যা আহার করা হয়, কঠিন অবস্থায় নিতে পারি, তরল অবস্থায় নিতে পারি কিংবা অর্ধতরল অবস্থায় আমরা নিতে পারি। তো আমরা যে খাবারগুলো খেলে আমাদের পুষ্টি বৃদ্ধি, শক্তি উৎপাদন, ক্ষয়পূরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, তাদের খাদ্য বলে। তো এখানে তোমাদের পরিষ্কার হয়ে গেল যে খাদ্য কাকে বলে। দেখো, খাদ্যের দুটো ভাগ আছে, খাদ্যের প্রকারভেদ। একটাকে আমরা বলবো দেহ পরিপোষক খাদ্য, একটাকে বলবো দেহ সংরক্ষক খাদ্য। আজকের মূল বিষয় কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে। দেখো, আমি দুটো পার্টে তোমাদের টেবিল করে দেখিয়েছি, দেহ পরিপোষক খাদ্য এবং দেহ সংরক্ষক খাদ্য। প্রথমে জেনে নিই দেহ পরিপোষক খাদ্য কাকে বলে। যে খাদ্য থেকে শক্তি পাওয়া যায় তাকে বলছি দেহ পরিপোষক খাদ্য। উদাহরণ কি? শর্করা, প্রোটিন আর হচ্ছে ফ্যাট। ফ্যাটকে আমরা লিপিড বলি। তো এই তিনটেকে আমরা বলছি দেহ পরিপোষক খাদ্য। আর দেহ সংরক্ষক খাদ্য কাকে বলে? না, যে খাদ্য দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। মানে যে খাদ্যগুলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে তাকে বলছি দেহ সংরক্ষক খাদ্য। উদাহরণ দিয়েছি, দেখো, 1 নম্বরে লিখেছি ভিটামিন, 2 নম্বরে খনিজ মৌল, তারপর আছে জল, তারপর আছে খাদ্যতন্তু, আর আছে উদ্ভিজ্জ রাসায়নিক। তো তোমাদের এই সবগুলোই আজকে মানুষের খাদ্য চ্যাপ্টারে পড়তে হবে। চলো ধীরে ধীরে পরের স্লাইডে আমরা যাই। দেখো, এখানে খাদ্য উপাদানে আমি কয়েকটা ভাগ তোমাদের দিয়েছি যেগুলো আমরা পড়বো আজকে। যে আমি তোমাদের আগের স্লাইডে দেখিয়েছিলাম যে দেহ পরিপোষক খাদ্য, দেহ সংরক্ষক খাদ্য। তো সেইগুলোর আমি পরপর লিখেছি: শর্করা বা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, লিপিড, আচ্ছা, খনিজ মৌল, জল, খাদ্যতন্তু, উদ্ভিজ্জ রাসায়নিক। তো এগুলোর উৎসগুলো আমরা একটু দেখে নিই। প্রত্যেক চ্যাপ্টারে আলাদা আলাদাভাবে উৎস দেওয়া আছে, আমি বোর্ডেতে একটু শর্টকাটে আমি তোমাদের একটা পাতায় দেখিয়ে দিচ্ছি। এটাও তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে। শর্করা বা কার্বোহাইড্রেট কোথায় থেকে পাই? যেগুলো মাটির নিচে থাকে, যেমন আলু। এছাড়া মিষ্টি জাতীয় যে কোনো জিনিস যেমন মধু, ধান, এগুলোর মধ্যে শর্করা রয়েছে। প্রোটিন মানে যে কোনো আমিষ খাবার যেগুলো আমরা খাই, যেমন মাছ খাই, মাংস, ডিম, এগুলোর মধ্যে প্রোটিন রয়েছে। তো প্রোটিন এগুলো আমরা মাছ, মাংস, ডিমটা যেমন আমরা বলেছি এটা উৎস হিসাবে শুধু প্রাণীজ উৎস দিয়েছি, উদ্ভিজ্জ উৎসও থাকে, সয়াবিনের মধ্যে থাকে, সেগুলো আমরা পরে বলবো। উদ্ভিজ্জ উৎস এবং প্রাণী উৎস ডিটেলসে পড়বো। তো চলো, ফ্যাট এবং লিপিড, এখানে আমরা উৎসগুলো দেখবো যেগুলো তেল তেলে জিনিস, মানে অনেকটা তেল, মানে তোমরা নারকেল তেলের কথা শুনেছো, সর্ষের তেল শুনেছো, বাটার, ঘি, এইগুলো থেকে আমরা ফ্যাট বা লিপিড আমরা পাই। খনিজ মৌলের উৎস কোনগুলো? না, আমরা দুধ থেকে পাই খনিজ মৌল, লবণ, মাংস, আপেল থেকেও পাওয়া যায়। আচ্ছা, জলের উৎস এমনি নর্মাল ওয়াটার থেকে তো আমরা জল ডাইরেক্ট খাচ্ছি। এছাড়া আমরা খাবারের মাধ্যমে যেগুলো পাই, যেমন হচ্ছে ডাবের জল খেলে আমরা জল পাচ্ছি, তার মধ্যে ম্যাক্সিমাম থাকে, ফলের রসের মধ্যে থাকে, আর তরল যে কোনো খাবার আমরা খাচ্ছি তার মধ্যে জল ম্যাক্সিমাম থেকে যায়। এরপর আসছি খাদ্যতন্তু। খাদ্যতন্তুর উৎস আমরা বলতে পারি ডাঁটা শাক, আম, ওটস জাতীয় খাবার যেগুলো তোমরা খাও তার মধ্যে তন্তু থাকে। আমের দেখবে একটা ছিবড়ে থাকে ভিতরে, ডাঁটা শাকের মধ্যে থাকে। তো এগুলো হচ্ছে খাদ্যতন্তু। আর আছে উদ্ভিজ্জ রাসায়নিক। উদ্ভিজ্জ রাসায়নিকের উদাহরণ তোমরা বলতে পারো পাকা পেঁপে, পাকা আম, এগুলো হচ্ছে উদ্ভিজ্জ রাসায়নিকের উদাহরণ। তো চলো আমরা পরের স্লাইডে যাই। বি, কার্বোহাইড্রেট বা শর্করা। এখান থেকে তোমাদের আগে 5টা প্রশ্ন দিয়েছিলাম, এখান থেকে তোমাদের 6 থেকে 11 প্রশ্ন করতে হবে। কার্বোহাইড্রেট বা শর্করা, কার্বোহাইড্রেট বা শর্করা কাকে বলে? তো
এটা তোমরা একটা ডেফিনেশন বইয়ের থেকে দেখে লিখবে। আমি তোমাদের না পারলে বলে দেবো কার্বোহাইড্রেট বা শর্করা কাকে বলে। আর এরপর তোমরা করবে চালে উপস্থিত কার্বোহাইড্রেটগুলোর নাম লেখো। শর্করা জাতীয় খাদ্যের উৎস কী, মধুমেহ কী, সব খাদ্যই পরিপোষক কিন্তু সব পরিপোষক খাদ্য নয়, ব্যাখ্যা করো। এটা বারবার পরীক্ষায় আসে, তাই তোমাদের এই প্রশ্নটা দিয়েছি, তোমরা বই থেকে লিখবে। আর 11 নম্বর কোশ্চেন দিয়েছি যেটা শিশুদের ক্ষেত্রে দুধকে আদর্শ খাদ্য বলা হয় কেন। তো চলো আমরা আস্তে আস্তে আমরা বুঝতে থাকি এই কার্বোহাইড্রেট বা শর্করা কাকে বলে। তো কার্বোহাইড্রেট বা শর্করা বলতে কাকে বলে না, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত যেসব জৈব যৌগে হাইড্রোজেন ও অক্সিজেন সাধারণত 2:1 অনুপাতে থাকে এবং যা থেকে দেহে তাপশক্তি উৎপন্ন হয় তাকে কার্বোহাইড্রেট বা শর্করা বলে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, ডেফিনেশনটা তোমরা করবে। আর তারপরের প্রশ্ন আছে যে চালে উপস্থিত কার্বোহাইড্রেটগুলোর নাম লেখো। তো চালে উপস্থিত কার্বোহাইড্রেটগুলো হলো শ্বেতসার, গ্লুকোজ, সুক্রোজ, ডেক্সট্রিন, রাফিনোজ এবং ফ্রুক্টোজ। আতপ চাল প্রায় সম্পূর্ণরূপে অ্যামাইলোপেকটিন দ্বারা গঠিত। চালের তন্তু হলো হেমিসেলুলোজ। তো তোমরা এই উত্তরটা আমি যেভাবে বললাম অডিওটা শুনে তোমরা খাতায় লিখে নেবে। এটা আমি আলাদাভাবে আর লিখে দিচ্ছি না, এটা তোমরা শুনে লিখে নেবে। তো এর পরের প্রশ্ন, শর্করা জাতীয় খাদ্যের উৎস কী? শর্করা জাতীয় খাদ্যের যে উৎসগুলো আমি তোমাদের এর আগের স্লাইডে দেখাচ্ছিলাম, যে চাল থাকে, তারপর তোমার আলুর মধ্যে থাকে, হ্যাঁ, এগুলো তোমরা মধুর মধ্যে থাকে, এগুলো তোমরা বলবে। আচ্ছা, এরপর আছে মধুমেহ কী? মধুমেহ কি আমি তোমাদের বইতে আছে, দেখবে তোমাদের যে সরকারি বইটি দিয়েছে তার মধ্যেই দেওয়া আছে, আমি তবু একটা লিখে দিয়েছি, দেখো বোর্ডের মধ্যে লিখেছি। সুস্থ স্বাভাবিক মানুষের দেহকোষ গ্লুকোজ থেকে শক্তি তৈরি করে, সেই শক্তি দিয়ে দেহের নানা কাজ হয়। কিন্তু রক্ত থেকে গ্লুকোজ যদি কোষে প্রবেশ করতে না পারে তখন ওই গ্লুকোজ রক্তে জমা হয়, ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। কোষে গ্লুকোজ ঢুকতে না পারার জন্য হৃৎপিণ্ড, বৃক্ক, চোখ, পায়ের সমস্যার সৃষ্টি হয়। এই অবস্থাকে আমরা মধুমেহ বা ডায়াবেটিস বলি। তাহলে এটা তোমরা একটা খাতায় এই স্ক্রিনশট নিয়ে তোমরা যদি পারো লিখে নেবে, আর না হলে নিজেরাও যদি অন্য কোনো বই থেকে তুমি এগুলো জোগাড় করতে পারো খুব ভালো কথা, তোমরা সেটা করবে। আচ্ছা, এরপরে একটা প্রশ্ন আগের পাতায় দিয়েছিলাম, সব খাদ্যই পরিপোষক কিন্তু সব পরিপোষক খাদ্য নয়, ব্যাখ্যা করো। তো এটা তোমরা বইয়ে পেয়ে যাবে, তোমাদের সরকারি বইতে না পেলেও অন্য রেফারেন্স বইগুলোতে দেখবে। এখানে এই প্রশ্নটা এলে তোমরা এইভাবে উত্তরটা লিখবে, শরীরের স্বাভাবিক পুষ্টি ও বিপাকের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রয়োজনীয় সকল পদার্থকেই সাধারণভাবে পরিপোষক বলে। এদের মধ্যে যেগুলি শক্তি উৎপাদনে সক্ষম তাদের খাদ্য বা দেহ সংগঠক পরিপোষক বলে, যেমন কার্বোহাইড্রেট, লিপিড ও প্রোটিন। অবশিষ্ট খাদ্য উপাদানগুলি অর্থাৎ ভিটামিন, খনিজ লবণ ও জল শক্তি উৎপাদনে সক্ষম নয় বলে তারা কেবল পরিপোষক তথা দেহ সংরক্ষক পরিপোষক। এটা আমি আগে বলেছি তোমাদের। সুতরাং বলা যায় সকল খাদ্যই পরিপোষক কিন্তু সকল পরিপোষকই খাদ্য নয়। তোমরা আমার অডিওটা বারবার শুনবে, শুনে এর উত্তরটা করবে। আর এরপরে শেষে একটা আছে যে শিশুদের ক্ষেত্রে দুধকে আদর্শ খাদ্য বলা হয় কেন। অ্যাকচুয়ালি এর উত্তরটা এইভাবে করতে পারো যে নম্বর পরপর পয়েন্ট করেও লিখতে পারো। এগুলো অন্যান্য স্কুলের অনেক পরীক্ষায় এসেছে তাই তোমাদের দিয়েছি। তোমরা এর উত্তরে বলবে 1 নম্বর দিয়ে লিখবে দুধে শিশুদের জন্য প্রয়োজনীয় সকল খাদ্য উপাদানই সঠিক অনুপাতে রয়েছে। 1, 2, দুধ শিশুদের দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন করে, দেহের উষ্ণতা বজায় রাখে, দেহের অঙ্গ প্রত্যঙ্গকে সুষ্ঠুভাবে পরিচালনা করে। 3, দুধ শিশুদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। তাহলে এই মূলত 3টি কারণের জন্য শিশুদের ক্ষেত্রে দুধকে আমরা আদর্শ খাদ্য বলি। আর সেই সময় না বাচ্চারা সবসময় অনেক কিছু জিনিস খেতে শেখে না বা খায় না, দুধটাই সহজে খেয়ে নেয়, তাই ছোটোবেলায় দুধ খাওয়াটা খুবই জরুরি। তাই শিশুদের ক্ষেত্রে দুধকে আদর্শ খাদ্য বলা হয়। ঠিক আছে, এর পরের স্লাইডে যাই চলো। প্রোটিন। তো প্রোটিনের চ্যাপ্টারে আমরা আজকে যেটা পড়ব, প্রোটিন কি সেটা জানবো, পুষ্টিমূল্য অনুযায়ী প্রোটিন কত প্রকার ও কী কী জানবো, সম্পূর্ণ প্রোটিন কাকে বলে জানবো, অসম্পূর্ণ প্রোটিন কী জানবো, উদ্ভিজ্জ প্রোটিন কাকে বলে, প্রাণীজ প্রোটিন কাকে বলে, উদাহরণ দাও।
আর প্রোটিনের পুষ্টিগত গুরুত্ব কী। তো চলো আমরা প্রোটিন কি একটু দেখি। দেখো আমি এখানে দিয়েছি প্রোটিন কাকে বলে। কার্বোহাইড্রেটের মতোই একই, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন, নাইট্রোজেন দ্বারা গঠিত যেসব জৈব যৌগের গঠনগত একক অ্যামাইনো অ্যাসিডের তাদের প্রোটিন বলে। মানে যে প্রোটিনের সংজ্ঞাতে তোমরা এইভাবে বলবে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন দ্বারা গঠিত যেসব জৈব যৌগের গঠনগত একক অ্যামাইনো অ্যাসিড তাদের প্রোটিন বলে। এখানে 2 নম্বর প্রশ্নটা তোমাদের ছিল পুষ্টিমূল্য অনুযায়ী প্রোটিন কত প্রকার কী কী। আমি একটা টেবিল করে দিয়েছি দেখো। এখানে আমি বলেছি পুষ্টিমূল্য অনুযায়ী প্রোটিন 2 প্রকার, সম্পূর্ণ প্রোটিন ও অসম্পূর্ণ প্রোটিন। তারপরের প্রশ্নটা ছিল সম্পূর্ণ প্রোটিন কাকে বলে, অসম্পূর্ণ প্রোটিন কাকে বলে। এটা আমি সম্পূর্ণ প্রোটিনের তলাতেই লিখে দিয়েছি, যেসব প্রোটিনে সবকটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড উপস্থিত থাকে তাকে সম্পূর্ণ প্রোটিন বলে। যেমন মাছ, মাংস, ডিম, দুধ এগুলো সম্পূর্ণ প্রোটিন। আর অসম্পূর্ণ প্রোটিন কাকে বলে, যেসব প্রোটিনে এক বা একাধিক অ্যামাইনো অ্যাসিড অনুপস্থিত থাকে সেগুলোকে বলছি অসম্পূর্ণ প্রোটিন। তার মানে কি, চাল, গম, ভুট্টা, ডাল, সয়াবিন ইত্যাদি প্রোটিন অবশ্যই আছে, কিন্তু সেই প্রোটিনের মধ্যে এক বা একাধিক অ্যামাইনো অ্যাসিডের অনুপস্থিতি থেকে যাচ্ছে। তো আমরা এখানে সম্পূর্ণ প্রোটিন পড়লাম, অসম্পূর্ণ প্রোটিন পড়লাম। আচ্ছা, কোনটা বাকি রইল না, উদ্ভিজ্জ প্রোটিন কাকে বলে এটা তোমরা একটু লিখবে, যে যেগুলো উদ্ভিদ থেকে পাওয়া যায় সেগুলোকে উদ্ভিজ্জ প্রোটিন। প্রাণীজ প্রোটিন কাকে বলে, প্রাণী থেকে যেগুলো প্রোটিন পাওয়া যায় সেগুলো। উদাহরণ তো আমি দিলামই। আর প্রোটিনের পুষ্টিগত গুরুত্ব কী এটা তোমাদের আমি করে দিচ্ছি। তোমাদের এই প্রোটিনের পুষ্টিগত গুরুত্ব কী এটা তোমরা করবে। তো এখানে তোমরা পয়েন্ট ওয়াইজ করতে পারো বা তোমাদের মতো একবারে লিখে নিতে পারো। আমি একটু তোমাদের বলে দিচ্ছি, ভালো করে শোনো, যে প্রোটিনের পুষ্টিগত গুরুত্ব যখন আসবে তখন প্রশ্নর উত্তরটা লিখবে ভালো হয় 1, 2, 3, 4 করে পয়েন্ট করে লেখা। তোমরা লিখবে 1 নম্বরে লিখবে প্রোটিন দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ, কোষ গঠন প্রভৃতি কাজে সাহায্য করে। 2 নম্বরে লিখবে বিভিন্ন প্রকার উৎসেচক ও বেশ কিছু হরমোন প্রোটিন থেকেই তৈরি হয়। 3 নম্বরে লিখবে প্রোটিন দেহে তাপশক্তি উৎপন্ন করে। প্রতি গ্রাম প্রোটিন দহনে 4.2 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। 4 নম্বরে লিখবে প্রোটিন অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের যোগান দেয়। 5 নম্বরে বলবে প্রোটিন দেহে নাইট্রোজেনের ভারসাম্য বজায় রাখে। ব্যাস এইটুকু করলেই হবে, তোমাদের প্রোটিন পড়া হয়ে গেল। এরপর আমরা পড়ব লিপিড। তো লিপিডে আমরা যেটা জানবো যে স্নেহ পদার্থ বা লিপিড কী, উদ্ভিজ্জ লিপিড কাকে বলে, উদাহরণ দাও। তোমরা সব কিন্তু খাতায় এই প্রশ্নের উত্তরগুলো লিখবে। আমি যেগুলো ভিডিওতে দেখাচ্ছি স্ক্রিনশট নেবে, আমার কথাগুলো কানে শুনে খাতায় লিখে নেবে। সব প্রশ্নের উত্তর কিন্তু আজকে পেয়ে যাবে, আমার ক্লাসটা মন দিয়ে করো। এরপর আমরা 21 নম্বর প্রশ্ন বলেছি প্রাণীজ লিপিড কাকে বলে, উদাহরণ দাও। 22-এ বলেছি ফ্যাট ও তেল কি, লিপিডের পুষ্টিগত গুরুত্ব কী। তো চলো এইগুলো আমরা আজকে আলোচনা করব। এরপরে আমরা লিপিডের পুষ্টিগত গুরুত্বটা তোমাদের পরে বলছি, আগে স্নেহ পদার্থ বা লিপিড কি আমরা একটা আলোচনা করে নিই। দেখো বোর্ডে লিখেছি, দেখো যেভাবে লিখেছি, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত ফ্যাটি অ্যাসিড নামক জৈব অ্যাসিড এবং অ্যালকোহল পরস্পর বিক্রিয়া করে যে যৌগ গঠন করে যা জলে অদ্রবণীয় কিন্তু বিভিন্ন জৈব দ্রাবক যেমন ক্লোরোফর্ম, অ্যালকোহল, ইথারে দ্রবণীয়, তাকে স্নেহ পদার্থ বা লিপিড বলে। আমি আর একবার ডেফিনেশনটা বলছি, যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত ফ্যাটি অ্যাসিড নামক জৈব অ্যাসিড এবং অ্যালকোহল পরস্পর বিক্রিয়া করে যে জৈব গঠন করে যা জলে অদ্রবণীয় কিন্তু বিভিন্ন জৈব দ্রাবক যেমন ক্লোরোফর্ম, অ্যালকোহল, ইথারে দ্রবণীয়, তাকে স্নেহ পদার্থ বা লিপিড বলে। আশা করি তোমরা এটা লিখতে পারবে, স্ক্রিনশট নেবে, লিখে নিতে সুবিধা হবে। আচ্ছা, এবার তোমাদের আগের প্রশ্ন ছিল উদ্ভিজ্জ লিপিড কী, প্রাণীজ লিপিড কী, ফ্যাট ও তেল কী, আর একটা প্রশ্ন ছিল লিপিডের পুষ্টিগত গুরুত্ব। আমি সব কিছুই কভার করে দিচ্ছি, মন দিয়ে শোনো। উদ্ভিজ্জ লিপিড কী, দেখো এখানে লিখেছি বোর্ডে, যে লিপিড উদ্ভিদ উৎস থেকে পাওয়া যায়, যেমন আমরা বনস্পতি বলতে পারি, বাদাম, নারকেল, সর্ষের তেল, এগুলো হচ্ছে উদ্ভিজ্জ লিপিড। প্রাণীজ লিপিড কি, যে লিপিড প্রাণী দেহ থেকে পাওয়া যায়, যেমন ঘি, মাখন এগুলো। আর এখানে একটা প্রশ্ন ছিল ফ্যাট ও তেল কি। ফ্যাট কি, যেসব গ্লিসারাইড সাধারণ উষ্ণতায় কঠিন অবস্থায় থাকে তাকে বলছি ফ্যাট। আর তেল হচ্ছে একই ব্যাপার, যেসব গ্লিসারাইড সাধারণ উষ্ণতায় তরল অবস্থায় থাকে তাকে বলি তেল। তাহলে ফ্যাট আর তেলের ডিফারেন্স তোমরা বুঝতে পারলে।
আর শেষ প্রশ্নটা আমি কি বলেছিলাম, লিপিডের পুষ্টিগত গুরুত্ব কী। তো লিপিডের পুষ্টিগত গুরুত্ব, আগে ওই যেটা প্রোটিনের পুষ্টিগত গুরুত্ব বললাম ওরকমই তোমরা লিখবে 1 2 3 4 করে। এটা তোমরা শুনে শুনে লিখে নেবে, আমি বলছি মন দিয়ে শোনো। 1 নম্বর পয়েন্টে লিখবে লিপিডের পুষ্টিগত গুরুত্ব লিখতে গিয়ে 1 নম্বর পয়েন্টে তোমরা লিখবে লিপিড দহনে সর্বাপেক্ষা বেশি তাপশক্তি উৎপন্ন হয়। প্রতি গ্রাম লিপিড দহনে 9.3 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। আমি আরেকবার বলছি, 1 নম্বর পয়েন্টে লিখবে লিপিড দহনে সর্বাপেক্ষা বেশি তাপশক্তি উৎপন্ন হয়। প্রতি গ্রাম লিপিড দহনে 9.3 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। মনে থাকবে। 2 নম্বর পয়েন্টে লিখবে লিপিড প্রাণীদেহে তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। লিপিড প্রাণীদেহে তাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। বোঝা গেল? এবার 3 নম্বর পয়েন্টে লিখবে এটি দেহের বিভিন্ন অভ্যন্তরীণ অঙ্গ রক্ষায় সাহায্য করে। 4 নম্বরে লিখবে এটি দেহে মেদরূপে সঞ্চিত থেকে প্রয়োজনে তাপ শক্তি উৎপাদনে সাহায্য করে। 5 নম্বরে লিখবে স্নায়ুর গঠনে লিপিড প্রয়োজন হয়। 6 নম্বরে লিখবে স্টেরয়েড বা যৌন হরমোন সংশ্লেষে লিপিডের প্রয়োজন। তাহলে এই গেল 6টা পয়েন্ট লিপিডের পুষ্টিগত গুরুত্ব, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। তোমরা এটা মন দিয়ে ভালো করে শুনে তোমরা খাতায় অবশ্যই লিখবে। চলো এর পরের স্লাইডে যাই। লিখ হয়ে গেল। এরপর আসছি আমরা ভিটামিন। তো ভিটামিন কাকে বলে এই চ্যাপ্টারে আমরা জানব। ভিটামিনের প্রয়োজনীয়তা কি আমরা শিখব। আর কি কোন কোন ভিটামিন মানুষের শরীরে সংশ্লেষিত হয় জানবো। ভিটামিন এর উদ্ভিজ্জ ও প্রাণীজ উৎস লেখো, এগুলো তোমাদের বাড়ির কাজ দেওয়া রয়েছে। আর ভিটামিন এর কাজ লেখো। ভিটামিন বি কমপ্লেক্স উদ্ভিজ্জ ও প্রাণীজ উৎসগুলো লেখো। ভিটামিন বি কমপ্লেক্সের কাজ লেখো। ভিটামিন সি এর কাজ লেখো। ভিটামিন ই এর কাজ লেখো। ভিটামিন ডি এর কাজ লেখো। আর একটা দেওয়া হয়নি, সেটা তোমরা লিখে নিতে পারো, ভিটামিন কে এর কাজ কী। তো এই ভিটামিন চ্যাপ্টারে শুধু এই কটা প্রশ্ন করলেই তোমাদের হয়ে যাবে। চলো ভিটামিন কাকে বলে আমাদের দেখা যাক। ভিটামিন তার একটা ডেফিনেশন আমি তোমাদের বোর্ডে লিখেছি, দেখো। যে জৈব পরিপোষক সাধারণ খাদ্যে স্বল্প পরিমাণে উপস্থিত থেকে জীবদেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তাকে ভিটামিন বা খাদ্যপ্রাণ বলে। তো খাদ্যপ্রাণ বা ভিটামিন আমরা কি, আবার ডেফিনেশনটা আমি রিপিট করছি, যে জৈব পরিপোষক সাধারণ খাদ্যে স্বল্প পরিমাণে উপস্থিত থেকে জীবদেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, তাকে ভিটামিন বা খাদ্যপ্রাণ বলে। তো ভিটামিনকে দুভাগে ভাগ করা যেতে পারে। একটাকে আমরা বলি, 1 নম্বর বলতে পারি যে স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন। উদাহরণ ভিটামিন এডিইকে, মুখস্থ রাখার সুবিধার জন্য এডিইকে এইভাবে মনে রাখবে, স্নেহ পদার্থে দ্রবণীয় ভিটামিন, যেটাকে আমরা বলি এডিইকে। আর জলে দ্রবণীয় ভিটামিন উদাহরণ হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স, তার মানে B1 B2 সব আছে, B12 সবই ওর মধ্যে আছে, বি কমপ্লেক্স। আর হচ্ছে ভিটামিন সি। তাহলে দুটো মাত্র ভিটামিন হচ্ছে জলে দ্রবণীয় ভিটামিন, এবং বাকিগুলো আছে স্নেহ পদার্থের দ্রবণীয় ভিটামিন। তোমরা যেভাবে পারবে মনে রাখবে। তোমরা যদি জলে দ্রবণীয় ভিটামিনের নামটা মনে রাখো, বাকি যতগুলো ভিটামিন আছে সবগুলো স্নেহ পদার্থে হবে। তো চলো আজকে আমি তোমাদের অনেকগুলো প্রশ্নে কাজ দিয়েছি, যে এর কাজ কি, বির কাজ কি, সি ডি ই কে, এসবের কাজগুলো আমি একটা ছক করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, তোমরা এটা স্ক্রিনশট নেবে। ভিটামিন এ এবং তার কাজ: দেহের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ, চোখের রডকোষের গঠন, ত্বকের স্বাভাবিক মসৃণতা বজায় রাখা, হাড় ও দাঁতের গঠন ঠিক রাখা। ভিটামিন বি কমপ্লেক্স তার কাজ কি? দেহের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, এটারও কাজ। আচ্ছা, রক্তাল্পতা দূর করা, এটা হচ্ছে প্রধান কাজ। আর স্নায়ুকোষ সুস্থ রাখা। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং দাঁত ও মাড়ির সুস্থতা বজায় রাখা। এই কোভিড পরিস্থিতিতে তোমাদের ভিটামিন সি, অনেকে লিম সি খাচ্ছ, কারণ কি? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। যে কোনো লেবুতে ভিটামিন সি থাকে, তোমরা লেবুও খেতে পারো। তো যেখানে ভিটামিন সির মূল কাজ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো। আচ্ছা, এরপর ভিটামিন ডি। ভিটামিন ডির কাজ হচ্ছে অস্থি ও দন্ত গঠনে সহায়তা করা, ক্যালসিয়াম ও ফসফরাসের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করা, পেশির যথার্থ সক্রিয়তা বজায় রাখা। আর ভিটামিন ই বন্ধ্যাত্ব রোধ করা। আচ্ছা, স্তন দুগ্ধের ক্ষরণ ঘটানো, ভ্রূণের বৃদ্ধি স্বাভাবিক রাখা, এগুলো মেয়েদের ক্ষেত্রে এই ভিটামিনের খুব গুরুত্ব আছে, ভিটামিন ই। আচ্ছা, কে, ভিটামিন কে হচ্ছে রক্ত তঞ্চনে সাহায্য করে মূলত,
আর কোফ্যাক্টর রূপে এটিপি উৎপাদনে সাহায্য করে ভিটামিনকে। এবার তোমরা এখান থেকে অন্য রকমভাবে প্রশ্ন আসতে পারে যে ভিটামিনের অভাবে কি হয়, হ্যাঁ, তখন তোমরা এই কাজটা যখন জানছো তো সেই কাজটা লিখে দেবে ব্যাহত হয়, তাহলে কিন্তু তোমাদের ভিটামিনের কাজটা তোমাদের হয়ে যাবে। এখানে আরও যে এগুলো আছে তোমরা এখান থেকে পেরে যাবে। আমি এখানে যে 28, 29 এগুলো সব দেয়া আছে, এগুলো সব তোমরা করে নেবে। আর প্রাণীজ উৎস, উদ্ভিজ্জ উৎস একটু বইতে দেখে নিও যে যেমন আমি তোমাদের বলতে পারি যে ভিটামিন এর উৎস হচ্ছে গাজর থেকে পাওয়া যায়, ভিটামিন সি যেগুলো আছে তোমরা দেখে নেবে, যেগুলো লেবু টক জাতীয় ফল থেকে পাওয়া যায়, ঠিক আছে। এরপর আমরা আসছি খনিজ মৌল। পরের চ্যাপ্টার হচ্ছে খনিজ মৌল। এখানে তোমাদের 34 নম্বর প্রশ্ন যেটা আসবে, তোমাদের হোম টাস্ক দেওয়া থাকছে, সেখানে তোমাদের বলতে হবে কয়েকটি খনিজ মৌলের নাম লেখো। 35 নম্বর কোশ্চেনে দিয়েছি অতিমাত্রিক মৌল বা ম্যাক্রো এলিমেন্ট কাকে বলে। 36 নম্বর কোশ্চেন দেওয়া হয়েছে স্বল্পমাত্রিক উপাদান কাকে বলে। 37 নম্বরে দিয়েছি খনিজ মৌলের অভাবে মানুষের দেহের কী কী রোগ হয়। তো চলো আমরা এটা একটু বোর্ডে দেখে নিই। আমি তোমাদের জন্য করেছি খনিজ মৌল, তার উদাহরণ কি। প্রথম প্রশ্ন যেটা বলেছিলাম আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আয়োডিন, জিঙ্ক। অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে খনিজ মৌল। যেমন তোমরা ভিটামিনের চ্যাপ্টার পড়ছিলে যে ভিটামিনের অভাবে মানুষের শরীরে রোগ হয়, না, শুধুমাত্র ভিটামিনের অভাব নয়, খনিজ মৌলের অভাবেও কিন্তু আমাদের শরীরে নানা রকম রোগ ব্যাধি দেখা যায়। সেটা আমরা ডিটেলসে আলোচনা করবো এবার এসো। দেখো তোমাদের প্রশ্নে ছিল অতিমাত্রিক মৌল বা ম্যাক্রো এলিমেন্টগুলো কী কী, তার একটা ডেফিনেশন আমি তোমাদের করে দিয়েছি। যে সকল ধাতব ও অধাতব মৌলিক উপাদান জীবের স্বাভাবিক পুষ্টি ও বিপাকের জন্য একান্ত আবশ্যক এবং অধিক পরিমাণে প্রয়োজন হয় তাদের অতিমাত্রিক মৌল বলা হয়। যেমন CHO, PKNS, CaFeMg। তোমরা সবাই ভৌতবিজ্ঞান পড়ছো, এগুলোর সব মানে তোমরা জানো, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফেরাস সবই তোমরা জানো। তো এইগুলো হচ্ছে অতিমাত্রিক মৌল বা একে আমরা বলি ম্যাক্রো এলিমেন্ট। আচ্ছা, এরপর স্বল্পমাত্রিক উপাদান বা ট্রেস এলিমেন্ট কাকে বলে। যেসব মৌল জীবের স্বাভাবিক পুষ্টি ও বিপাকের জন্য অতি অল্প মাত্রায় প্রয়োজন হয় তাদের স্বল্পমাত্রিক উপাদান বা ট্রেস এলিমেন্ট বলে। যেটা স্বল্প দরকার হয় তাকে আমরা স্বল্পমাত্রিক বলবো। ডেফিনেশান থেকেই তো তোমরা, নাম থেকেই তো তোমরা ডেফিনেশান করতে পারো। যেসব মৌল জীবের স্বাভাবিক পুষ্টি ও বিপাকের জন্য অতি অল্প মাত্রায় প্রয়োজন হয় তাদের স্বল্পমাত্রিক উপাদান বা ট্রেস এলিমেন্ট বলে। মুখস্থ করার কিছু নেই, নাম থেকেই তোমাদের এটা হয়ে যাবে। দুবার পড়বে মনে থাকবে, লিখে লিখে পড়বে আরও বেশি মনে থাকবে, ঠিক আছে। উদাহরণ হচ্ছে ZnB, Cu, Mn, Mo, Si এগুলো, হ্যাঁ। তো এই অল্প স্বল্পমাত্রিক এবং অতিমাত্রিকের পর আমি পড়াবো খনিজ মৌলের অভাবে যে বিভিন্ন রোগগুলো হয়। এটা তোমাদের যে সরকারি বইটি দিয়ে আছে তাতেও তোমরা পেয়ে যাবে। আমি সেখানে দেখেছি এগুলো দেয়া আছে রোগ, বিভিন্ন রোগের নাম আর খনিজ, মানে বিভিন্ন রকম রোগ সম্পর্কিত খনিজ মৌলের নামগুলো দেয়া আছে। তো দেখো উচ্চ রক্তচাপ, এটা সোডিয়াম দায়ী এর জন্য। অ্যানিমিয়া বা রক্তাল্পতা, আয়রন। আয়রন কমে গেলে মানুষের রক্তাল্পতা দেখা দেয়, এটা তোমরা জানো সবাই। বারবার হাড় ভেঙে যাওয়া, হাড় ফুটো হয়ে যাওয়া, দাঁতের সমস্যা, এগুলো ক্যালসিয়ামের অভাবে হয়, ফসফরাসের অভাবে হয়। আচ্ছা, গলগণ্ড বা গয়টার রোগটা, এটা তোমরা জানো আয়োডিনের অভাবে হয়, হ্যাঁ। আয়োডাইজড নুন খেতে বলা হয়, হ্যাঁ। রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় জিঙ্কের অভাবে, ঠিক আছে। তো এইগুলো হলো তোমাদের মূল খনিজ মৌলের চ্যাপ্টারে। আর বেশি কিছু পড়ার দরকার নেই, এগুলো করলেই হবে। বাকি প্রশ্নগুলো তোমরা উত্তর করবে। আমরা এবার জল পরে এখানে দেখছি যে জলের প্রধান বৈশিষ্ট্য বা ধর্মগুলো কি, আর দেহে জলের অভাব হলে কি ঘটে, এই দুটো প্রশ্ন খালি তোমরা করবে। তো চলো আমরা 38 নম্বর এবং 39 নম্বর প্রশ্ন দুটোর উত্তর আলোচনা করি। দেখো বোর্ডে লিখেছি জলের প্রধান বৈশিষ্ট্য বা ধর্ম। এখানে দেখো ঘরের সাধারণ তাপমাত্রায় জল তরল অবস্থায় থাকে, এটা তোমরা সবাই জানো। সেই জলটাকে যখনই তুমি ফ্রিজে ভরে দিচ্ছ তখন হয়ে যাচ্ছে সেটা কঠিন পদার্থ বা বরফ। তারপর ফ্রিজ থেকে সাধারণ টেম্পারেচার রেখে দাও, দেখবে সেটা আবার জল হয়ে গেছে, তরল হয়ে গেছে। এবার তুমি ওই জলটাকে এবার উনুনের উপর চাপাও, 100 ডিগ্রি টেম্পারেচার যাই হয়ে গেল, তখন সেটা ফুটে বাষ্প হতে। তো পদার্থের তিন অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়। জলকে আমরা বরফ, বাষ্প এবং তরল অবস্থায় আমরা দেখি। 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। আচ্ছা, এরপর 2 নম্বর পয়েন্টে কি আছে, কঠিন অবস্থায় জল বরফ।
গ্যাসীয় অবস্থায় জল হচ্ছে বাষ্প, এটা তোমরা সবাই জানো যে কঠিন অবস্থায় জল বরফ থাকে এবং গ্যাসীয় অবস্থায় জল বাষ্প হয়ে যায়, এইমাত্র বললাম। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট এরকম লিখতে পারো, জল বর্ণহীন, স্বাদহীন এবং গন্ধহীন যৌগিক পদার্থ। আর একটা বলতে পারো আকারহীন, যে পাত্রেই রাখা যায় সে পাত্রের আকার ধারণ করে, গ্লাসে রাখলে গ্লাসের আকার ধারণ করে, বাটিতে রাখলে বাটির আকার ধারণ করে। এছাড়া জল হচ্ছে বর্ণহীন, স্বাদহীন এবং গন্ধহীন একটা যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ কেন বলা হচ্ছে না, জলের সংকেত হচ্ছে H2O, হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে জল, তাই দুখানা মৌল আছে এখানের মধ্যে, তাই আমরা এখানে যৌগিক পদার্থ বলছি। আচ্ছা, 4 নম্বর পয়েন্টে লিখবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল বরফে এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল বাষ্পে পরিণত হয়। 5 নম্বর পয়েন্ট লিখবে জল জমে বরফ হলে আয়তনে বেড়ে যায়। তোমরা এটা পরীক্ষা করে দেখতে পারো, 1 গ্লাস জল নিলে একদম কানায় কানায় ভর্তি করলে ডিপ ফ্রিজে ভরে দিলে, আচ্ছা গ্লাস নিলে বড় হলে তুমি কাপে নাও বা আইসক্রিমের ছোট ছোট যে বাটিগুলো পাওয়া যায় তাতে নাও, নিয়ে তুমি সেটা ভরে দাও ডিপ ফ্রিজে, তারপর দেখলে জলটা বরফে পরিণত হলো, যে জল দিয়েছিলে তার থেকে বেড়ে গিয়ে আকারে বরফটা অনেক উঁচু হয়ে রয়েছে, মানে গ্লাস ছাড়া বা কাপ ছাড়া একটু উঁচুতে উঠে আছে। তো এখানে বোঝা যাচ্ছে যে জল জমে বরফ হলে আয়তনে বেড়ে যায়। আচ্ছা, 6 নম্বর হচ্ছে জল সহজেই বিভিন্ন বস্তু জলে সহজেই বিভিন্ন বস্তু গলে যায়, মানে জলে দ্রবণীয় যে সমস্ত জিনিস তুমি জলে ফেলো দেখবে জলের মধ্যে মেল্ট করে গেছে, গলে গেছে। তো এগুলি হলো জলের প্রধান বৈশিষ্ট্য বা ধর্ম। আর একটা প্রশ্ন দিয়েছিলাম, দেহে জলের অভাব দেখা দিলে কি ঘটে। তো এখানে তুমি পয়েন্ট করে এভাবে লিখতে পারো, 1 নম্বর করে লিখবে 1 নম্বর পয়েন্ট দিয়ে, পেশি দুর্বল হয়ে পড়ে আমাদের, হ্যাঁ। 2 নম্বর হচ্ছে ক্ষুধামান্দ্য দেখা দেয়। 3 নম্বর হচ্ছে দেহে রক্ত চলাচলের ব্যাঘাত ঘটে। এবং 4 নম্বরে লিখবে খাদ্যের পরিপাক, বিপাক ও শোষণে ব্যাঘাত ঘটে। আর 5 নম্বর হচ্ছে দেহের উষ্ণতা বেড়ে যায়। আর 6 নম্বরে লিখবে রক্তে নাইট্রোজেন ও ইউরিয়ার মাত্রা বেড়ে গিয়ে বিষক্রিয়া ঘটে। তো এই হয়ে গেল আমাদের জলের চ্যাপ্টারে, আর বিশেষ কিছু পড়ার দরকার নেই। পরের স্লাইডে চলো। এইচ, খাদ্যতন্তু। দেখো ফাইবারের আমি কতগুলো ছবিও দিয়েছি। খাদ্যতন্তু কাকে বলে, খাদ্যতন্তু কয় প্রকার, কী কী, খাদ্যতন্তু হিসাবে সেলুলোজের ভূমিকা কী। তো এই হচ্ছে আমাদের আজকে জানার বিষয়। চলো জেনে নিই। তো সব উত্তরই তুমি এই বোর্ডের মধ্যে পেয়ে যাবে। দেখো বোর্ডে আমি খাদ্যতন্তুর স্ক্রিনশট নিয়ে নিও, এটা খাদ্যতন্তুর ডেফিনেশন বলেছি যে খাদ্যতন্তু হলো এক বিশেষ প্রকার উপাদান যা পলিস্যাকারাইড জাতীয় কার্বোহাইড্রেটের মধ্যে থাকে, মানব দেহে পরিপাক ক্রিয়ায় উৎসেচক খাদ্যতন্তুর উপর ক্রিয়া করে না। তার মানে কি, হজম হয় না। মানে খাদ্যতন্তু এমন একটা ফাইবার জাতীয় খাবার যেটা আমরা খেলে আমাদের শরীরের পরিপাক করার জন্য যে উৎসেচকগুলো বের হয়, খাদ্যতন্তুর ওপর তারা ক্রিয়া করে না। হ্যাঁ, অনেক সময় কোষ্ঠকাঠিন্য হলে অনেকে সেলুলোজ জাতীয় খাবার রাফেজ হিসাবে কাজ করানো হয়, সেগুলো দেওয়া হয়, খাওয়া হয়, তারপরে তোমার পেট পরিষ্কার হয়ে যায়। তো খাদ্যতন্তু আমরা এটাকে দুটো পার্টে ভাগ করেছি, একটাকে বলেছি দ্রবণীয় খাদ্যতন্তু, একটাকে বলেছি অদ্রবণীয় খাদ্যতন্তু। অদ্রবণীয় আর দ্রবণীয়। দ্রবণীয় কি, জলে দ্রবণীয়, উদাহরণ কি, মিউসিলেজ এবং পেকটিন। আর জলে দ্রবীভূত যেগুলো হয় না সেগুলো হচ্ছে লিগনিন এবং সেলুলোজ। আরেকটি প্রশ্ন দিয়েছিলাম, খাদ্যতন্তু হিসাবে সেলুলোজের ভূমিকা, পরীক্ষা আসতেই পারে, তোমরা এটাকেও পয়েন্ট ওয়াইজ লিখবে। 3টে পয়েন্ট করেছি। সেলুলোজ রাফেজ হিসেবে কাজ করে এবং পৌষ্টিক নালীর ক্রমসংকোচন ঘটাতে সাহায্য করে। 2, সেলুলোজ কোষ্ঠকাঠিন্য দূর করে। আর 3 হচ্ছে অর্শ, মধুমেহ, মেদ বাহুল্য রোগ নিরাময়ে সাহায্য করে। এই হয়ে গেল আমাদের খাদ্যতন্তুর চ্যাপ্টার, আর বিশেষ কিছু পড়ার নেই। পরের স্লাইডে চলো। এখানে দেখো একটা ছেলের ছবি দিয়েছি, অপুষ্টিতে ভুগছে, তার হাতগুলো রোগা শুয়ে আছে। আমাদের তো গরিব দেশ, ম্যাক্সিমাম মানুষের পুষ্টি হয় না, আসলে খাবার খায় ঠিকই কিন্তু খাবারের মধ্যে যে সমস্ত ভাগগুলো থাকে সেইগুলো ঠিকমতো পায় না। এবং খাদ্য পরিবেশক মানে যে রকম দরকার, মানে সমস্ত খাবারের যে পরিমাণ মতো ভিটামিন বলো, যাই খনিজ মৌল বলো, সেগুলো পায় না, অভাব হয়। তো অভাবে মানুষের শরীরে এরকম অপুষ্টি হয়। এবং দেখো তারপরে আছে, দেখা যাচ্ছে যে স্থূলত্ব। খাবার খাওয়ার পর মানে খাবার কোনো একটা ডায়েট চার্ট না মেনে যদি মানুষ খায়, ধরো কেউ যদি ধরো স্নেহ জাতীয় পদার্থের খাবার, যেগুলো লিপিড জাতীয় খাবার, ফ্যাট জাতীয়, সেগুলো বেশি পরিমাণে খাচ্ছে, তো তাদের কি হচ্ছে, ভুঁড়ি হয়ে যাচ্ছে, তারা আবার স্থূলত্ব রোগ হয়ে যাচ্ছে, তাদের সমস্যা। আবার যে খাবার পাচ্ছে না তারও সমস্যা। তার মানে কি, আমাদের একটা এমন ভাবে খেতে হবে যে খাবারের একটা ডায়েট চার্ট থাকবে, নিউট্রিশন যার যা আছে সেগুলো মেনে চলে বয়স অনুযায়ী
হ্যাঁ, এবং হাইট অনুযায়ী সেগুলো খেতে হয়, ডাক্তারবাবুর থেকে সাজেশান নিতে হয়, নিয়ে খেতে হয়। অ্যাকচুয়ালি সব কিছু খাবারই পরিমাণ মতো খেতে হবে। খুব বেশি পরিমাণ মাছ মাংস খেলেই যে তোমার শরীর ভালো থাকবে তা নয়, আবার কম হলেও মুশকিল আছে। তো এই চ্যাপ্টারে আমরা অপুষ্টি কি, স্থূলতা কাকে বলে, অপপুষ্টি কি এবং ম্যারামাস ও কোয়াশিওকর কাকে বলে, এই 4-5টা প্রশ্ন আমরা আলোচনা করব। তো চলো অপুষ্টি ও স্থূলত্ব চ্যাপ্টারে আমরা দেখি কি পড়াশোনা করা যায়। ডেফিনেশন লিখবে অপুষ্টি কি। তার ডেফিনেশন দেখো, আমি লিখেছি খাদ্যে এক বা একাধিক পরিপোষক না থাকলে জীবের পুষ্টির অভাবকেই বলছি অপুষ্টি। মানে খাদ্য আমরা যে খাই সেই খাদ্যের মধ্যে এক বা একাধিক পরিপোষক যদি না থাকে, জীবের পুষ্টির অভাব হয়ে যায়, তাকে আমরা বলছি অপুষ্টি। তাহলে স্থূলতা কি, মানব দেহের অ্যাডিপোজ কলার অতিরিক্ত ফ্যাট বা চর্বি সঞ্চিত হলে যে অবস্থার সৃষ্টি হয়, মানে মোটা হয়ে যাওয়া, তাকে বলা হয় স্থূলতা। আচ্ছা, অপপুষ্টি কি, না খাদ্যে এক বা একাধিক পরিপোষক না থাকলে বা বেশি থাকলে অথবা অন্য পরিপোষকের সঙ্গে সঠিক অনুপাতে না থাকলে পুষ্টি ত্রুটিপূর্ণ হয়। এই ত্রুটিপূর্ণ পুষ্টিকেই অপপুষ্টি বলে। কি বললাম আর একবার ভালো করে দেখো, যে খাদ্যে এক বা একাধিক পরিপোষক না থাকলে অথবা বেশি থাকলে, পরিপোষক না থাকলে কিংবা যেটা পরিমাণ মতো দরকার তার থেকে বেশি থাকলে, এই দুটো অবস্থাতেই, অথবা অন্য পরিপোষকের সঙ্গে সঠিক অনুপাতে না থাকলে, তুমি প্রোটিন প্রচুর পরিমাণে খেয়ে যাচ্ছ, হ্যাঁ, তার সাথে কার্বোহাইড্রেট কম খাচ্ছ, তো এইগুলো করলে হবে না। তো এইভাবে সঠিক অনুপাতে না থাকলে পুষ্টি ত্রুটিপূর্ণ হচ্ছে, এই ত্রুটিপূর্ণ পুষ্টিকে আমরা বলছি অপপুষ্টি। তোমরা এটা দেখে নেবে, স্ক্রিনশট নেবে, নিয়ে লিখে নেবে খাতায়। আচ্ছা, এবার ম্যারাসমাস এই রোগটি আর কোয়াশিওরকর এই রোগটি আমরা আলোচনা করব। প্রোটিন ও শক্তি, ব্যাকেটে আমি ক্যালোরি লিখেছি, এই দুটির অভাবজনিত কারণে 1 বছরের কম বয়সী শিশুদের যে অপুষ্টিজনিত রোগ হয় তাকে ম্যারাসমাস বলে। তাহলে 1 বছরের কম বয়সী শিশুদের প্রোটিন আর শক্তির অভাবে যে রোগ হচ্ছে তাদের বলছি, সেই অপুষ্টি রোগটাকে ম্যারাসমাস বলছি। আর কোয়ারসিওকর, এটাকে কি বলছি, 1 বছরের বেশি বয়সী শিশুর খাদ্যে প্রোটিনের অভাব হলে মাংসপেশি সঠিকভাবে তৈরি হয় না, ত্বক ফেটে যায়, মাথার চুল কম হয়, যকৃৎ বড় হয়ে যায় এবং নানা রকম লক্ষণ দেখা যায়। এই লক্ষণগুলোকে একসাথে আমরা বলি কোয়াশিওরকর। ঠিক আছে, অপুষ্টি স্থূলত্ব এই পর্যন্ত থাকলো। এরপরে চ্যাপ্টারে চলো। এখানে আমরা 3টে খাদ্য নিয়ে আলোচনা করব: প্রাকৃতিক খাদ্য, প্রক্রিয়াজাত খাদ্য এবং সংশ্লেষিত খাদ্য। প্রাকৃতিক খাদ্য কাকে বলে উদাহরণ দাও, প্রক্রিয়াজাত খাদ্য কাকে বলে এবং সংশ্লেষিত খাদ্য কাকে বলে। প্রথমেই বলি প্রাকৃতিক খাদ্য কাকে বলে, মানে প্রকৃতি থেকে সরাসরি পাচ্ছি, আপেল, আম, তোমরা শশা পাচ্ছ, সেগুলোকে সঙ্গে সঙ্গে কিছু রকম মানে কোনো রকম প্রক্রিয়া না করে সরাসরি খেয়ে নিচ্ছ, সেটাকে বলছি প্রাকৃতিক খাদ্য। কাঁচা ফল খাচ্ছ, যে কোনো জিনিস। তো প্রক্রিয়া ছাড়া যে খাবারটাকে আমরা গ্রহণ করি সেটাকেই বলছি প্রাকৃতিক খাদ্য। প্রক্রিয়াজাত খাদ্য কি, মানে উদাহরণ দিতে হবে, ধরো চাল নিয়ে এলাম, আমরা চালটাকে ডাইরেক্ট খেতে পাচ্ছি না, চালটাকে আমরা হয় ভাত তৈরি করছি ফুটিয়ে, নয় মুড়ি তৈরি করছি, কিংবা দুধ আমরা ডাইরেক্ট খেয়ে নিচ্ছি, সেটা প্রাকৃতিক হয়ে গেল। এবার দুধটাকে আমরা যদি ছানা বানিয়ে খাই তাহলে কিন্তু সেটা প্রক্রিয়াজাত খাবার হয়ে গেল। আর সংশ্লেষিত খাদ্য কি, না যেটাকে আমরা আর্টিফিশিয়াল মানে কৃত্রিমভাবে তৈরি করেছি, সেই খাবারের পুষ্টিগুণ সবচেয়ে কম। যেমন আমরা উদাহরণ হিসাবে বলতে পারি চকলেট খাও, তোমরা বিভিন্ন চকলেট খাও, কোল্ড ড্রিঙ্কস খাও, আর পুষ্টিগুণ সবচেয়ে বেশি কোথায়, না প্রাকৃতিক খাদ্যের মধ্যে সবচেয়ে বেশি পুষ্টিকর থাকে। মা বাবা বললেও তোমরা খেতে চাও না, কিন্তু প্রাকৃতিক খাদ্য সরাসরি তোমরা যদি খেতে পারো তার পুষ্টিগুণ আলাদা, প্রক্রিয়াজাত তার থেকে একটু কম, আর সংশ্লেষিত খাদ্যে তো নেই, উল্টে ক্ষতি হয়। তোমরা চিপস খাচ্ছ, তোমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছ, তোমরা চকলেট খাচ্ছ, এর মধ্যে কিন্তু পুষ্টিগুণ নেই, আর খাবে তোমরা? আচ্ছা চলো আমরা এটার ডেফিনেশনটা দেখিয়ে দিই। দেখো এখানে ডেফিনেশন লিখবে এইভাবে: প্রাকৃতিক খাদ্য, যে খাদ্য প্রকৃতি থেকে আমরা সরাসরি পাই এবং প্রক্রিয়াকরণ না করে খাদ্য হিসেবে গ্রহণ করি। যেমন আমি বলেছি উদাহরণ, আম, পেয়ারা, লেবু, শশা, পুষ্টিগুণ সব থেকে বেশি। প্রক্রিয়াজাত খাদ্য কি, যে খাদ্য প্রকৃতি থেকে পাওয়া যায় এবং পাওয়ার পর সেই খাদ্য হিসেবে গ্রহণ করার আগে প্রক্রিয়াকরণের প্রয়োজন হয়। যেমন হচ্ছে ভাত, মুড়ি, ছানা, আমি বললাম দুধ থেকে ছানাকে একটা প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হচ্ছে।
দইটাও তাই, মুড়ি চালকে ভেজে আর ভাত ফুটিয়ে। তো এবার সংশ্লেষিত খাদ্য কি না, যে খাদ্য কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয় তাকে বলছি সংশ্লেষিত খাদ্য। একদম সহজভাবে ডেফিনেশনটা করেছি যাতে তোমাদের মনে থাকে, তোমরা লিখতে পারো। হ্যাঁ, উদাহরণ লেখা লিখেছি আমি, দেখো, চকোলেট, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস, আজ থেকে একদম সব এইসব খাওয়া একদম বন্ধ। এর পরের দেখো তোমাদের জীবনে জলের ভূমিকা। এটা আমি তোমাদের দুটো প্রশ্ন দিয়েছি, উদ্ভিদের ক্ষেত্রে জলের ভূমিকা কি, প্রাণীদের ক্ষেত্রে জলের ভূমিকা কি। এই দুটো আমি বোঝাতে গিয়ে তোমাদের আমি আজকে একটা ছকের মাধ্যমে দেখাই যে উদ্ভিদের জীবনে মানে জীবনে জলের ভূমিকা। দেখো একটা ছক করে দিয়েছি, সেখানে তোমাদের আমি উদ্ভিদের ক্ষেত্রে আর প্রাণীদের ক্ষেত্রে দুটোকে একটু আলাদা করে দেখিয়েছি। তো এটা তোমরা দেখো 1 2 করে আমি পয়েন্ট করেছি, তোমরা পড়ে বুঝতে পারবে যে উদ্ভিদের ক্ষেত্রে আমি যেমন লিখেছি 1 নম্বরে দিয়েছি যে অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম কি, বীজের অঙ্কুরোদ্গম এবং চারা গাছের বৃদ্ধিতে জল তো একান্তই প্রয়োজন, মানে জল ছাড়া তো বীজের অঙ্কুরোদ্গম হয় না। তোমরা বাড়িতে শুকনো ছোলাগুলো যে কিনে নিয়ে এসে জলে ভিজিয়ে রাখো, তারপর কলা বেরিয়ে যাচ্ছে, তো অঙ্কুরোদ্গমের জন্য জলের ভূমিকা রয়েছে। তারপর আছে সালোক সংশ্লেষ। উদ্ভিদ দেহের সালোক সংশ্লেষ প্রক্রিয়াতে খাদ্য তৈরির জন্য কাঁচামাল হিসেবে জল একান্ত প্রয়োজন, কারণ জলটাই খাদ্য তৈরির সময় ভেঙে গিয়ে অক্সিজেনে পরিণত হয়। তাই জলের সালোক সংশ্লেষের জন্য পাতায় রান্নাঘর আমরা বলি, সেই সূর্যের উপস্থিতিতে যে সালোক সংশ্লেষ হয় সেখানে জলের যোগান দরকার হয়, তাহলে জলের ভূমিকা রয়েছে। তারপর বলেছি যে পুষ্টি রস শোষণে, মাটি থেকে প্রয়োজনীয় খনিজ লবণ শোষণের জন্য উদ্ভিদের জলের প্রয়োজন হয়। তাহলে খনিজ লবণটা তো সরাসরি যেতে পারে না, জলে দ্রবীভূত অবস্থায় খনিজ লবণ যেটা থাকে মূল দ্বারা সেটা শোষিত হয়ে পাতায় গিয়ে পৌঁছায়। এরপর আসছি যে 4 নম্বর পয়েন্টে বিপাক ক্রিয়া। তো বিপাক ক্রিয়ায় আমরা বলি উদ্ভিদের বিভিন্ন বিপাক ক্রিয়া পরিচালন করার জন্য মানুষের মতো উদ্ভিদেরও বিপাক ক্রিয়ার প্রয়োজনের জন্য জল প্রয়োজন হয়, জল ছাড়া হবে না। তারপরে বলেছি 5 নম্বরে খাদ্য সংবহনে। উদ্ভিদ দেহে এক অঙ্গ থেকে অন্য অঙ্গে খনিজ লবণ এবং খাদ্যবস্তু পরিবহনের জন্য জলের প্রয়োজন হয়। হ্যাঁ, জলের জল ছাড়া তো খাদ্য সংবহন হবে না। মানুষের দেহে যেমন রক্ত থাকে, তা উদ্ভিদের শরীরেও মূল দ্বারা শোষিত জল খাদ্য পরিবহনে সাহায্য করে। আর একটা কি আছে যে 6 নম্বরে আছে দৃঢ়তা প্রদানে। উদ্ভিদ দেহের প্রবেশের পর জল নানাভাবে উদ্ভিদ কোষে রসস্ফীতিজনিত চাপ সৃষ্টি করে। এর ফলে উদ্ভিদ দৃঢ় অবস্থায় দাঁড়িয়ে থাকতে পারে। দেখবে তোমাদের টবে যদি কোনো গাছ বসাও, সেই গাছটায় জল দিও না, তারপর দেখবে যে গাছটা শুকিয়ে গেছে, আবার যখন জল দেবে তখন আবার তাজা হয়ে যাচ্ছে, রসস্ফীতিজনিত কারণ। ওগুলো তোমরা নিজেরা দেখেছো, নতুন করে কিছু বলার নেই। আর 7 নম্বরে হচ্ছে আবাসস্থল হিসাবে। বিভিন্ন প্রকার জলজ উদ্ভিদ পুকুরে, ডোবা, খালবিল, নদীর জলে বসবাস করে। জলজ উদ্ভিদ তোমরা পদ্ম দেখেছো, পানি ফল দেখেছো, এগুলো সব জলের মধ্যে, কিন্তু আমরা আবাসস্থল হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে গাছের আবাসস্থল হিসাবে জলের দরকার হচ্ছে। এবার চলে এসো প্রাণীদের ক্ষেত্রে। তো প্রাণীর ক্ষেত্রে আমরা বলেছি খাদ্য গ্রহণে। প্রাণীর খাদ্য গ্রহণ ও পরিপাকের জন্য জল সত্যিই অপরিহার্য। খাবার পর তুমি যদি জল না খাও তাহলে হজম হয় না। তো সংবহনটা কি, উন্নত প্রাণীদের দেহের সংবহনের প্রধান মাধ্যম হচ্ছে রক্ত। আমি আগেই বললাম রক্তের মাধ্যমে প্রাণী আর জলের মাধ্যমে উদ্ভিদের সংবহনটা হচ্ছে। তো রক্তের 91% হচ্ছে জল, এটা তোমরা জানো। আর এই জলীয় দ্রবণের মধ্যে পুষ্টিরস, হরমোন, উৎসেচক এবং বিপাকজাত পদার্থ শরীরের এক স্থান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে এই রক্তের মাধ্যমে কিন্তু সংবহনটা হয়। আর এই রক্তের মধ্যে আবার 91% হচ্ছে জল। তাই আমরা প্রাণীর ক্ষেত্রেও বলছি যে সংবহনের প্রধান কাজই করে জল। আচ্ছা, এরপর রেচন। রেচনে তোমাদের জানো উন্নত প্রাণীদের বিপাকজাত দূষিত পদার্থগুলো জলের মাধ্যমে আমাদের দেহের বাইরে চলে যাচ্ছে। রেচন বিভিন্নভাবে হয়, মূত্রত্যাগের মাধ্যমে, ঘামের মাধ্যমে, এগুলো হয়। 4 নম্বর হচ্ছে বিপাক। কোষের মধ্যে যাবতীয় বিপাক ক্রিয়া পরিচালনের জন্য জল অপরিহার্য। আচ্ছা, 5 নম্বরে বলেছি দেহ শীতলীকরণে। জীবদেহের শীতলীকরণের জন্য, মানে দেহটাকে ঠান্ডা রাখার জন্য জলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শরীর গরম হয়ে গেছে, জলটা খেলে শরীরটা ঠান্ডা মনে হয়। উন্নত শ্রেণীর প্রাণীদের ত্বকের মাধ্যমে ঘাম বের হলে ওই ঘাম বাষ্পীভূত হওয়ার সময় দেহকে ঠান্ডা করে। প্রচণ্ড ঘেমে গেছো, গায়ে ঘাম আছে, তারপর দেখলে বাষ্পে পরিণত হলো ঘামটা, দেহটা ঠান্ডা হয়ে গেল। জলের ভূমিকা তো রয়েইছে, মানে দেহের ঠান্ডা করার জন্য। আচ্ছা, এরপর আবাসস্থলের হিসাবে, মানে যেমন উদ্ভিদের ক্ষেত্রে বলেছিলাম, প্রাণীর ক্ষেত্রে কি হয় যে বহু প্রাণী আছে যেমন মাছ, উভচর প্রাণী,
এরা সব কী করে, উভচর শ্রেণীর প্রাণীরা জলে বসবাস করে। আবার কতগুলো প্রাণীর ভ্রূণ দশা জলের মধ্যে পরিবেশিত হয়, তারা ডিম পাড়ে জলে, হ্যাঁ, তারপরে তারা আবার ডাঙায় চলে আসে। উভচর প্রাণীদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায়। তো এই হলো আমাদের জীবনে জলের ভূমিকা। এটাই তোমাদের আজকে শেষ স্লাইড নয়, আর একটা স্লাইড আছে খাদ্য তৈরিতে জল ও আলোর ভূমিকা। তো খাদ্য তৈরিতে দেখো একটা ছবি দিয়েছি, আলো আসছে, সূর্যালোক, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, শর্করা, এগুলো দেখানো আছে, আর জলও দেখানো আছে, মূল দ্বারা শোষিত জল। তো এখানে আমি লাস্ট প্রশ্ন, 50 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন, আজকের পড়ার শেষ প্রশ্ন, উদ্ভিদের খাদ্য তৈরিতে আলো ও জলের ভূমিকা লেখো। এটা আমি করে দিচ্ছি, তোমরা দেখে করো। স্ক্রিনশট আমি দিয়েছি, দেখো এখানে আমি দুটো পার্ট ভাগ করেছি, খাদ্য তৈরিতে জল ও আলোর ভূমিকা। আলোর ভূমিকা এবং জলের ভূমিকা আমি দুটো ভাগ করে নিয়েছি। আলোর ভূমিকা কি না, সবুজ উদ্ভিদের ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়া শুরু করে। আলোর তীব্রতা কম অথবা বেশি হলে সালোক সংশ্লেষের হার কমে যায়। বোঝা গেল যে সবুজ উদ্ভিদের ক্লোরোফিল সূর্যালোকের ফোটন কণা শোষণ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়া শুরু করে। যদি কম আলো হয় তাহলে সালোক সংশ্লেষে ব্যাঘাত ঘটবে, আর যদি খুব বেশি তীব্রতা থাকে আলোর তাহলেও কিন্তু সালোক সংশ্লেষের হার কমে যাবে। তার মানে কি, খুব দুপুরবেলা প্রচণ্ড রোদ্দুর, গাছ ঝিমিয়ে যাচ্ছে, আবার যদি মেঘলা করেছে, বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন, কম আলো, সেখানেও কিন্তু সালোক সংশ্লেষের হার কমে যাবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা জলের ভূমিকা পড়ব খাদ্য তৈরিতে। উদ্ভিদের মূল দ্বারা শোষিত জল পাতায় পৌঁছায়। উদ্ভিদের পাতায় সবুজ অংশেই খাদ্য তৈরি হয়। উদ্ভিদের খাবার তৈরির এই প্রক্রিয়াকে আমরা কি বলি, সালোক সংশ্লেষ। এই প্রক্রিয়াতে কি হয় না, জল ভেঙে অক্সিজেনে পরিণত হয়, আর আমরা সেই অক্সিজেনটা লাভ করি, আর আমরা কার্বন ডাইঅক্সাইড যেটা ছেড়ে ফেলি সেটা উদ্ভিদ টেনে নেয়। তো এই গেল খাদ্য তৈরিতে জল এবং আলোর ভূমিকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি একটু দ্রুত গতিতে পড়ালাম, হয়তো ধীরে পড়ালে ভালো হতো, অনেকে হয়তো নিতে একটু সমস্যা হবে, কিন্তু আমি দেখলাম যে ক্লাসটাকে একবার পুরো কভার করে দিই, এরপর আমি পার্ট বাই পার্ট আমি আরও প্রশ্ন দেব। তোমরা এই 50টা প্রশ্নের উত্তর করতেও তোমাদের সময় লাগবে, অনেকগুলো চ্যাপ্টার আছে তোমাদের। সেকেন্ড স্কুল খোলা থাকলে সেকেন্ড ইউনিট টাইম হয়ে এসেছে, ফার্স্ট ইউনিটের সিলেবাস এটা আমি এটা কভার করলাম। আশা করছি নেক্সট ক্লাস আমি যখন নেব 7-এর, তার আগে তোমরা এই উত্তরগুলো সবাই খাতার মধ্যে করে, বিজ্ঞানের একটা আলাদা খাতা করো, যেটা আমাকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা 50টা প্রশ্নের উত্তর করে আমাকে ছবি তুলে অবশ্যই পাঠাবে। হ্যাঁ, আমি প্রত্যেকের রোল নাম্বার, ক্লাস, সেকশান অনুযায়ী নাম লিখে তোমাদের খাতার শেষে এগুলো লিখে আমাকে পাঠাবে, নাহলে আমি বুঝতে পারবো না। আর এরপর আমি শেষে কতগুলো প্রশ্ন হোমওয়ার্ক হিসেবে দিলাম, এগুলো একটু সময় ধরে রাখছি তোমাদের স্ক্রিনশট নেওয়ার সুবিধার জন্য। তোমরা স্ক্রিনশটটা নিয়ে নেবে, 1 থেকে 11 নম্বর প্রশ্ন এখানে রয়েছে, স্ক্রিনশট নিয়ে নেবে। এরপরে আমি পরের পেজে যাচ্ছি, এখানে 12 থেকে 23 নম্বর আছে, এটাও তোমরা আস্তে আস্তে স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে পরের পেজে যাও। এখানে দেখো 24 থেকে 37 দেওয়া আছে। স্লাইডগুলোর প্রথমে তোমাদের কোশ্চেন থেকে প্রশ্ন একবারে নিতে অসুবিধা হবে বলে আমি সেগুলো করেছি, তোমরা এখানটাও স্ক্রিনশট নিয়ে নেবে। এর পরের পেজে যাও, 38 থেকে 50 সমস্ত প্রশ্ন এখানে দেওয়া আছে। আশা করি তোমরা আমার ক্লাস বুঝতে পারলে। ভিডিওটা বারবার শুনে বুঝে নেবার চেষ্টা করো, তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো, আমি সবসময় রয়েছি। আর আমি তোমাদের এই উত্তরগুলো করার অপেক্ষায় রইলাম। ভালো থাকবে। আজকের ক্লাস তোমাদের এখানেই শেষ করছি।